সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সোমবার রাত ঘুরে বলছে সময় 10টা বাজে 10 মিনিট। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, মানুষের মুখে মুখে শুনে আসি সকালবেলার বাদশা মানুষ, ফকির সন্ধ্যাবেলা। সৃষ্টিকর্তা চাইলে একটা মানুষের জীবনে কী না ঘটাতে পারে, মামুনের জীবনের এই বাস্তব গল্পটা এটাই তার জ্বলন্ত প্রমাণ। আজকের এই জীবনের গল্পটা প্রত্যেকটা মানুষের জন্য, ডিয়ার ভিউয়ার্স, অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। তাই প্রতিটা মানুষকে রিকোয়েস্ট করবো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম হচ্ছে মোহাম্মদ মামুন, আমার বাড়ি চিটাগং বালুছড়া। প্রিয় দর্শক শ্রোতা, গল্প শুরু করার আগে আমি আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে বলে রাখি। আমার পরিবারে আমি আছি, বাবা আছে আর আমার মা আছে। আমার কোনো ভাই বোন নেই। আমার আব্বা একজন খেটে খাওয়া দিনমজুর, মানে হচ্ছে আমার আব্বা একজন ব্যানগাড়ি চালক। একদিন ব্যানগাড়ির চাকা ঘুরলে আমাদের সংসার চলে, আর যদি না ঘুরে তো সারাদিন মা, বাবা আর আমাকে না খেয়ে থাকতে হয়। নুন আনতে পান্তা পোড়ানোর মতো অবস্থা। যাই হোক, এভাবে আমাদের সংসারটা একটু একটু করে সামনের দিকে যাচ্ছিল। বাট ছোটোবেলা থেকে আমি পড়াশোনার প্রতি অনেক বেশি মনোযোগী ছিলাম। আমি খুব ভালো পড়াশোনা করতাম। আমার একটা স্মৃতি স্পষ্ট মনে আছে। আমি যখন ক্লাস 3তে পড়ি, তখন আমাদের স্কুলে একদিন টিউনু আসছিল আমাদের স্কুল পরিদর্শন করার জন্য। টিউনু সব আসার পর থেকে তখন হচ্ছে গ্রীষ্মের সময় ছিল, সবার বাড়িতে আম ছিল। তো আগের দিন স্কুলের শিক্ষক বলে দিয়েছে যে তোমরা আগামী দিন আসার সময় সবাই আম নিয়ে আসবা। শহর থেকে টিউনু আসবে আমাদের স্কুল পরিদর্শন করার জন্য। তো যথারীতি সবাই আম নিয়ে গেল, সেদিন আমিও আম নিয়ে গেলাম। তো সবাই হচ্ছে টিউনুর হাতে হাতে পাকা আমগুলো দিচ্ছে। তো আমিও আমার আমটা যথারীতি টিউনু সাহেবের হাতে তুলে দিলাম। তো টিউনু সাহেব আমাদেরকে প্রশ্ন করতেছে, আচ্ছা তোমাদের যদি আমাকে কিছু প্রশ্ন করার থাকে, আমার কাছে কিছু জানার থাকে, তাহলে তোমরা আমাকে জানার জন্য প্রশ্ন করতে পারো, প্রশ্ন উত্তরটা পাওয়ার জন্য আমাকে প্রশ্ন করতে পারো। তখন আমি সবার মাঝে প্রশ্ন করলাম, স্যার একটা ব্যাপার না আমি বুঝি না। গতকালকে আমার আম্মা আমাদের বাগান থেকে একটা পাকা আম পেড়ে নিয়ে আসছিল। আমটা যথেষ্ট পাকা ছিল, আমের মাঝে কোনো ছিদ্র ছিল না। আমার আম্মা যখন আমটা কাটলো, তখন আমি দেখলাম যে আমের ভিতরে অনেক বড় একটা পোকা। স্যার আমি না কোনোভাবেই বুঝতেছি না, আমের ভিতরে ছিদ্র না থাকার পরেও এই পোকাটা কেমনে আমের ভিতরে ঢুকে গেল। তখন স্যার একটা মুচকি হেসে দিয়ে আমার কাছে আসলো আর আমাকে কোলে নিয়ে আমার কপালে চুমু দিয়ে বলল, আমার জন্মের পর থেকে আমার শিক্ষকতা জীবনে, আমার জীবনের আজকের এই মুহূর্ত পর্যন্ত কেউ আমাকে কখনো এমন প্রশ্ন করেনি। তোমার প্রশ্নটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। স্যার আমটা হাতে নিয়ে আমাকে বলল, এই পাকা আমটার ভিতরে অসংখ্য ছিদ্র আছে, যেগুলা খালি চোখে দেখা যায় না। ওই ছিদ্রগুলো দিয়ে আমের ভিতরে পানি ঢুকে, বাতাস ঢুকে, ময়লা ঢুকে, আর সব কিছু ঢুকে ভিতরে হচ্ছে পোকার সৃষ্টি হয়। যে পোকাটা ভিতরে বাসা বাঁধে, যেটা আমটা কাটার পর আমরা ভিতরে দেখতে পাই। বাবা তুমি জীবনে অনেক বড় হবে, এই কথাটা আমার স্পষ্ট সেদিন মনে আছে। যাই হোক, তারপরে আমি হচ্ছে বাড়িতে আসি। বাট আব্বার পক্ষে আসলে আমাকে পড়াশোনা করানোটা অনেক কঠিন হয়ে যায়। আমার কাগজ কলম কিনে দেওয়া, বই কিনে দেওয়া, আব্বার পক্ষে আসলে এসব বহন করা খুব বেশি কষ্টকর। তারপরেও কি আর করা, আমার আব্বা তো চেষ্টা করতেছে। আর গ্রামের মোটামুটি যারা একটু ধনাত্ম পরিবার আছে, তারা সবাই আমাকে মোটামুটি একটু হেল্প করে। কেউ খাতা কিনে দেয়, কেউ কলম কিনে দেয়, কেউ বই কিনে দেয়, কেউ সামান্য টাকা দেয়, যেটা দিয়ে আমি মোটামুটি পড়াশোনা করতেছি। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন একদিন সন্ধ্যাবেলায়, মানে গধূলি সন্ধ্যা, একদিন আমার মা পানি আনার জন্য হচ্ছে পুকুরে যাচ্ছিল। সন্ধ্যার একটু আগে, মাগরিবের আজানের কিছুক্ষণ আগে। তো যখন আমার পানি আনার জন্য যাচ্ছিল, তো আমাদের পুকুরটা কিন্তু আমাদের বাসা থেকে অনেক দূরে ছিল। তো মা যখন পানি আনার জন্য যাচ্ছিল, তখন দেখলো যে আমাদের বাড়ির পাশে যে রাস্তা দিয়ে যেতে হয়, সেই রাস্তার মধ্যে একটা পুকুর কাটা হয়েছিল। মানে একটা নতুন করে একটা ছোট পুকুর কাটা হয়েছে। তো পুকুরের যে মাটিগুলো দুপাশে ফেলা হয়েছে, মানে রাস্তার মাঝে ফেলা হয়েছে। তো সে রাস্তার মাঝে কাঁটা দিয়ে রাখছে। যারা গ্রামের মানুষ তারা হয়তো ক্লিয়ার বুঝবেন, যখন নতুন রাস্তার মধ্যে মাটি ফেলা হয়, তখন সেই রাস্তার ভিতরে হচ্ছে কাঁটা পুঁতে দেওয়া হয়, যাতে মানুষের রাস্তা দিয়ে না হাঁটতে পারে। কাঁচা মাটির মধ্যে মানুষ যদি হাঁটে তাহলে রাস্তা ভেঙে যেতে পারে। এই জন্য মাটিটা বসার আগ পর্যন্ত ওখানে কাঁটা দিয়ে রাখে। তো কাঁটা দিয়ে রাখার পর মা কী করলো, মা যে ছোটো পুকুরটা কেটেছিল এটার ভিতর দিয়ে যাচ্ছিল। তো মা যেতে যেতে দেখলো যে পুকুরের ভিতরে কি জানি একটা জল করে জ্বলতেছে। তখন মা একটু কৌতূহলবশত এটা সামনে গেল। সামনে গিয়ে মা হচ্ছে দেখলো যে কিছু একটার মাথা বেরিয়ে আছে, কেমন জানি জল করতেছে। তখন মা মাটি কুড়িয়ে দেখলো যে একটা স্বর্ণের কালারের একটা বদনা।
বদনা তারা হয়তো চিনবেন যারা গ্রামের মানুষ। আমাদের গ্রামে বাথরুম করার জন্য, যেখানে হচ্ছে আমাদের বাসা থেকে অনেক দূরে বাথরুম করার জন্য মানুষ যেটা হাতে নিয়ে যায়, লোটা বা বদনা যেটাকে বলে আর কি। তো যাই হোক, সেরকম একটা কিছু। এটার অনেক সুন্দর মুখ আছে, একেবারে স্বর্ণের কালার। তো মা কী করলো, এটা নিয়ে বাসায় চলে আসে। তো ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, মা কী করলো, বৃষ্টির পানির ভিতরে এটা ধোয়ার চেষ্টা করতেছিল, কিন্তু ধোয়া খুব ক্লিয়ার যাচ্ছিল না, কোজ বৃষ্টির পানি খুব কম কম পড়তেছিল। তো মা কী করলো, ও আমাকে বললো যে তুই ঘর থেকে পানি নিয়ে আয়। তো মগের মধ্যে পানি ছিল, যেটা হচ্ছে আমরা রাতের বেলায় খাওয়ার জন্য আনছি। মা কী করলো, এই পানি দিয়ে বদনাটাকে অনেক সুন্দর করে ধুইলো। আমি অবশ্যই মায়ের সাথে রাগারাগি করলাম যে মা, তুমি যে পানিটা ফেলে দিলা, আমরা রাতের বেলায় কী খাবো? মা বলে, বাবারে আমি আবার পানি নিয়ে আসবো। ধুয়ে মাথার শাড়ির আঁচল দিয়ে এটা থেকে পানিগুলো মুছে নিল। তারপরে আমি মাকে জিজ্ঞেস করলাম যে মা এটা কি? মা আমাকে বলে, তোকে পরে বলবো। এটা বলে মা কী করলো, এটা তখন হচ্ছে আমাদের বড় একটা মাটির কলসি ছিল, অনেক বড়, যেটার মধ্যে চাউল রাখা হতো। মা ওই মাটির কলসির ভিতরে এটা ঢুকিয়ে উপরে ঢাকনা দিয়ে রাখে। রাত আনুমানিক তখন 7টা থেকে 7:30 বাজে। আমি কী করার জন্য জানি এই রুমে আসছি। আসার পরে আমি দেখলাম যে আমাদের কলসির উপরে একটা ভয়ঙ্কর সাপ বসে আছে। তখন আমি হাউ মাউ করে চিল্লাচিল্লি করতেছি। আমার মা দৌড়ে এসে আমার মুখ চাইপা ধরে, বলে, চিল্লাইতেছিস কেন? আমি বললাম, মা দেখো কলসির উপরে কত বড় একটা সাপ বসে আছে। তো মা দেখে, হ্যাঁ কলসির উপরে একটা সাপ বসে আছে। তখন মা বলে, বাবা চিল্লাইস না। মা তখন শু 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 করতেছিল, তখন এটা হচ্ছে চলে যায়। এরপরে মা আমাকে বলেছে, বাবা আজকে যে সাপ দেখলি, তুই যে বদনাটা দেখলি, আমি যে বদনাটা এখানে রাখলাম, তুই এটা কাউকে বলবি না এবং তোর বাবাকেও বলবি না। তা আমি বলি, আচ্ছা মা ঠিক আছে, তুমি যদি নিষেধ করো তাহলে আমি কারো কাছে বলবো না। আমি যথারীতি কারো কাছে কোনো কিছুই বলি না। এভাবে যেতে যেতে হচ্ছে রাতের বেলায় আব্বা আসে। আব্বা আসার পরও আমি আব্বাকে কোনো কিছু বলি না। তো পরের দিন সকালবেলা আমাদের হচ্ছে বাথরুম করার জন্য আমাদের বাসার পিছনে যেতে হতো। বাসার পিছনে একটা জঙ্গল টাইপের ছিল, ওই জঙ্গলের ভিতরে আমি বাথরুম করতাম। আমাদের আসলে ওরকম কোনো বাথরুম ছিল না। তো আমি যখন ওখানে গেলাম হচ্ছে সকালবেলা বলতে প্রায় 8টা 8:30 বাজে, আমি যখন বাথরুম করতে বসলাম, আমি দেখলাম যে এই সাপটা আমার সামনে বসে আছে। তখন আমি মা গো বলে আবার চিল্লিয়ে উঠলাম। তখন আমার মায়ের ছিল বাসায়, মা দৌড়ে আমার কাছে গেল, যে বলতেছে কি হইতেছে? আমি বললাম, মা দেখো এই সাপটা আজও এখানে আছে। তখন মা আমাকে বাসায় নিয়ে আসলো। আসার পরে মা বলতেছিল, এই সাপটা এই বদনিটাকে পাহারা দিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই সাপের ব্যাপারে তুই কাউকে কোনো কিছু বলিস না, আর এই সাপটাকে দেখলে তুই কখনো ঢিল মারিস না, সাপটাকে কোনো কিছু করিস না। যাক, সেদিন সন্ধ্যাবেলায় আমার আব্বা মেবি রাত 11টা 11:30 থেকে সবসময় বাসা আসতো। তো সেদিন 11:30 বাজে আব্বা বাসায় যখন আসতেছিল, তখন আব্বা হঠাৎ করে চিল্লিয়ে উঠলো। আব্বা যখন চিল্লিয়ে উঠলো, তখন মার আমি দৌড়ে যেয়ে দেখতেছি আব্বা একটা লাঠি দিয়ে কী জানি পিটাইতে আছে। আমার মায়ের হাতে হারিকেন ছিল, আমরা হারিকেনের আধো আলোতে দেখতেছিলাম সেই সাপটাকে আব্বা পিটিয়ে মারতেছে। আমার আম্মা দৌড়ে গেল সাপটাকে বাঁচানোর জন্য আব্বার হাতে ধরতে, কিন্তু আব্বা আমার মাকে ঝাড়ি দিয়ে ফেলে দিয়ে ইচ্ছা মতো পিটে সাপটাকে ওখানে একেবারে মেরে ফেললো। আব্বার চিল্লাচিল্লিতে আশেপাশের অনেক মানুষগুলো ওখানে আসলো। সবাই বলতেছে, আল্লাহ তোমাদেরকে অনেক বিপদের হাত থেকে বাঁচিয়েছে। ভয়ঙ্কর একটা সাপ, এরকম সাপ যারা আমাদের গ্রামের মুরব্বী ছিল, বয়স্ক মানুষ ছিল, তারাই বলতেছে জন্মের পর থেকে আমরা কখনো এই ধরনের সাপ দেখি নাই, এত বড় সাপ ছিল। যাই হোক, সাপটা মারা যাওয়ার পরে সবাই সাপটাকে নিয়ে যেতে চাইলো, কিন্তু আমার আম্মা দিল না। আমার আম্মা কী করলো, সাপটাকে লাঠি দিয়ে এনে আমাদের ঘরের পিছনে মাটি দিল, মানে একেবারে মানুষ যেভাবে মাটি দেওয়া হয় ওভাবে মা হচ্ছে সুন্দর করে গর্ত করে সাপটাকে এখানে রেখে তারপরে মাটি দিল। সাপটাকে মাটি দেওয়ার পরে মা মাটির উপরে সোনা আর রূপা মিক্স করে পানি দিল। আমি কোনো কিছুই বুঝতেছিলাম না যে এগুলোর মানে কি। যাই হোক, আমি কারো কাছে এটা বলি না। বাট এর পরের দিন শুরু হলো মূল ঘটনা। এর পরের দিন আমার আব্বা শুধু কাশে, মানে খুশখুশিয়ে কাশে। কাশি তো আসলে বড় কথা না, কাশির সাথে সাথে আমার আব্বার মুখ থেকে ব্লাড বের হয়, মানে এত পরিমাণ রক্ত বের হয়। আব্বা ঠিকমতো খাওয়া দাওয়া সব কিছু বন্ধ করে দেয়। আব্বাকে কোনো কিছু খাওয়ানো যায় না, কোনো কিছু খেলে আব্বা ভূমি করে। আর কাশির সাথে সাথে প্রচুর পরিমাণ রক্ত বের হয়। আব্বার গায়ের ভিতরে সাপের যে ধরনের হচ্ছে সোলকা থাকে, অনেকেই চিনবেন। সাপে হচ্ছে যখন তার সুরুত বদলায়, মানে সাপের উপরে যে চামড়াটা থাকে ওটা যখন সাপ যখন বদলায়, স্কিন চেঞ্জ করে, তখন যেরকম একটা ফোসকা টাইপের উঠে পশমের মতো, এরকম ফোসকা আব্বার গায়ে উঠতেছিল। তখন মা কোনো কিছুই না বুঝে মা আমার নানা বাড়িতে খবর দেয়। তখন আমার আমার 2টা মামা আর আমার নানু হচ্ছে আমার আব্বাকে দেখতে আসার পরে আমার নানু বলতেছে, কিরে মা এরকম কিভাবে হইলো? তখন আমার মামাদের সামনে আমার মা কী করে, কলসির ভিতর থেকে বদনাটা বের করে।
বের করে আমার নানুর হাতে দেয়, হাতে দিয়ে বলতেছে যে মা এটা আমি এরকম পুকুরে পাইছিলাম, পাওয়ার পরে এটা আমি নিয়ে আসছি, একটা সাপ এটাকে পাহারা দিচ্ছিল, সেই সাপটাকে তোমাদের জামাই মারছে, তারপর থেকে ওর আজকে এই অবস্থা। তখন আমার নানু কী করে স্বর্ণটা হচ্ছে বদ্যিটা তার সাথে সাথে হাতে নেয়, হাতে নিয়ে আমার নানু বদ্যিটা তার শাড়ির আঁচলে বেঁধে ফেলে, বেঁধে আমার মাকে বলতেছে তুই আমার সাথে চল। আমার মা বলতেছে আমি কোথায় যাব? আমার নানু বলতেছে তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। আমার মা বলতেছে কেন থাকবো না, আমার ছেলে আছে, আমার স্বামী আছে। তো বলতেছে ছেলে স্বামী বাধ্য, তুই আমার সাথে আয়। একরকম আমার মামারা আমার মাকে জোর করে কোলে করে আমাদের বাড়ি থেকে নানু বাড়িতে নিয়ে যায়। সেদিন রাতের বেলা আমি আব্বাকে জড়িয়ে ধরে প্রচুর কান্না করছিলাম। আমার আব্বার অবস্থা এতটা খারাপ ছিল, আব্বা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারতেছিল না। আমার কাছে মনে হচ্ছিল এই বুঝি আব্বা মরে যাবে। আমি আব্বার মুখে পানি দিচ্ছিলাম। যেতে যেতে রাতটা পার হলো। সকালবেলা আমার আব্বার খাটতে করতে পারে না, আমি আমার গ্রামের মানুষদেরকে ডেকে নিয়ে আসি। তখন সবাই আমার আব্বাকে হচ্ছে হসপিটালে নিয়ে যায়। আমি তখনও কারো কাছে বলি না যে আমার মায়ের ঘটনাগুলো। আমার আব্বাকে ওখানে নিয়ে যায়, হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পরে আব্বা কিছুটা সুস্থ হয়ে আব্বা বাড়ি ফেরার পরেও আব্বার সেই প্রবলেমটা থেকেই গেছে। কাশির সাথে রক্ত বের হয়, এরকম করে যেতে যেতে বেশ কিছুদিন পরে লাইক হচ্ছে 1 বছর এভাবে কাটে। 1 বছরের মাঝে আমার মা আমাদের বাড়িতে আসে না। আমরা খবর পাই আমার নানু নাকি আমার মাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে, আমাদের বাড়িতে আর দেয় নাই, অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে, এটা আমি শুনতে পাই। কিন্তু নানু মামা কেউ আমার কোনো খোঁজ খবর নেন, আমাকে নিতে আসে না। আমি অন্য মানুষদের কাছে শুনি যে আমার আম্মার বিয়ে হয়ে গেছে, আমার আম্মাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে। প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমার মা যেখানে হচ্ছে সাপটাকে মাটি দিছিল, একদিন রাতের বেলায় আমি হচ্ছে প্রস্রাব করার জন্য মানে উঠছি, ওইটা আমার আব্বাকে দেখতেছি, আমার আব্বা আমার পাশে নাই। আব্বাকে ডাকাডাকি করতেছে, আব্বা নাই। তখন আব্বা কোথায় গেল? আমি হচ্ছে বের হয়ে আমি আব্বাকে খুঁজতেছি, ডাকতেছি। হারিকেনের আলোতে আমি দেখতেছিলাম যেখানে আমার মা একটা ওই সাপটাকে মেরে মাটি দিছিল, তার পাশে আমার আব্বা শুয়ে আছে, আব্বার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। আমি সাথে সাথে চিল্লাচিল্লি করি, তখন আশেপাশের অনেক মানুষ আসে, ঘুম থেকে উঠে সবাই আমার আব্বাকে ধরাধরি করে। অ্যান্ড আব্বাকে ধরাধরি করে শোয়ানোর পর দেখতে পাই যে আব্বার মুখে দিয়ে আব্বার জিহ্বাটা অনেক লম্বা হয়ে বেরিয়ে আছে এবং আব্বার মুখে অনেক রক্ত বের হয়েছে। বোঝা গেল যে আব্বার আর নিঃশ্বাস নাই। তা আব্বা সবাই বলতেছে যে আব্বা মারা গেছে। তখন আমি খুবই ছোট মানুষ, আসলে মানে আমার মায়ের অন্য কোথাও বিয়ে হয়ে গেল আর আব্বা এভাবে মরে গেল। একলা ঘরের ভিতরে আমি থাকতে পারি না। আমার একটা হচ্ছে দাদি ছিল, দাদি বলতে দূর সম্পর্কের দাদি। ওই দাদি আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তো আমি তাদের বাড়িতে থাকতে শুরু করি, ওদের ওখানে খাওয়া দাওয়া করি, ওদের ওখানেই ঘুমাই। ওরা আমাকে যা করতে বলে আমি ওদের কাজ করে দিই। এর মাঝে আমার পড়াশোনা বন্ধ হয়ে যায়, আমি আর পড়াশোনা করি না। আমি মাঠে ঘাটে কাজ করি, এভাবে আস্তে আস্তে করে আমি সামনের দিকে যাচ্ছি। যেতে আমি যখন ক্লাস 8-এ পড়ি, আমি যখন হচ্ছে লাইক আমার যখন 10 থেকে 14 বছর বয়স, 14 বছরের কাছাকাছি, তখন আমি হচ্ছে মানুষের সাথে কমপ্লিটলি মাঠে কাজ করতে শুরু করি। মানে মানুষ যেভাবে মাঠে কাজ করে দিন চুক্তিতে, আমি দিন চুক্তিতে ওভাবে কাজ করতে শুরু করি। আর আমার বাবার জন্য আমি প্রচুর কান্নাকাটি করি, সময় পেলে আবার কবরের কাছে এসে অনেক কান্নাকাটি করি। আমি এত বড় হয়েছে আজকে এতটা বছর, আমার মা একটা বার আমার খোঁজ খবর নিতে আসে নাই, একটা বার নানু বাড়ি থেকে একটা মানুষ জানতে চাই নাই যে আমি কেমন আছি, কোথায় আছি। হ্যাঁ, একটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম। আমার বাবা যখন মারা গেছিল তখন আমার মাকে আমাদের বাড়িতে আসতে দেয় নাই। আমার নানা আমার মামারা এসে আমার আব্বাকে মাটি দিছে, কিন্তু আমার মাকে আমাদের এখানে আসতে দেয় নাই। যাই হোক, সবশেষ আমি একটু বড় হবার পরে আমি হচ্ছে আমাদের এলাকাতে হচ্ছে ফুটবল খেলা লিঙ্ক হয়, মানে ফুটবল খেলা হয়। তো আমি কী করি, ওই ফুটবল খেলাতে হচ্ছে একদিন আমার নানুর বাড়ির গ্রামের সাথে আমাদের গ্রামের ফুটবল খেলা হয়। তো সেই ফুটবল খেলাতে আমি হচ্ছে যাই, আমি ফুটবল খেলে আমাদের গ্রামের পক্ষে। আমাদের গ্রামে তখন আমি মোটামুটি অনেক বড় হয়ে গেছি, মোটামুটি বড়, প্রায় 17-18 বছরের মতো আমার তখন বয়স। তখন আমি ফুটবল খেলতেছি, বাট ফুটবল খেলা আমি সেদিন অনেক ভালো ফুটবল খেলি। ফুটবল খেলার পরে আমাকে মেডেল দেওয়া হয়। তো সেই ফুটবল খেলার অনুষ্ঠানে আমার মা ছিল। আমার মা আমি যখন যখন আমাকে যখন পুরস্কৃত করতেছিল, তখন আমার আব্বার নাম বললো, আমার নাম বললো, আমাদের গ্রামের নাম বললো। তখন আমার আম্মা দূর থেকে আইসা আমার হাতটা ধরলো, ধরে বলতেছে তোমার নাম কি মামুন? বললাম হ্যাঁ, আমার নাম মামুন। তো আমাকে বলতেছে যে আমারে চিনো না? আমি কিন্তু আমার মাকে চিনতে পারছি, এটা আমি মিথ্যে বলবো না, আমার মাকে আমি চিনতে পারছি। আমি বলি যে না, আমি তো আপনাকে চিনতে পারছি না। পরে বলতেছে যে আমি তোমার মা। আমি বললাম আমার কোনো মা নাই। এটা বলে আমি হাতটা ঝাড়া দিয়ে যখন চলে আসি, তখন আমার মা আমাকে জড়ায় ধরে কান্নাকাটি করে উনি ওনার ব্যাগ থেকে কিছু টাকা আমার হাতে দেয়। আমি নেই না, তারপরও জোর করে আমার পকেটে ঢুকিয়ে দেয়।
এরপর এই টাকাটা নিয়ে আমি আমার দাদির বাড়িতে আসি। তখন আমি আমার দাদির বাড়িতে থাকি। এরপর থেকে মা আমার খোঁজ খবর নিতে শুরু করে। 15 দিন পরে 20 দিন পরে আমার দাদির বাড়িতে আসে, আমাকে দেখে আমার খোঁজ খবর নেয়। আমাকে টাকা পয়সা দেওয়া যায় দাদির কাছে, আমার কাছে দিলে আমি নেই না। এভাবে যেতে যেতে প্রায় বেশ কিছুদিন কেটে যায়। তখন আমি কী করি, আমার আব্বার মতো আমার আব্বা যেরকম ভ্যান গাড়ি চালাতো, আমি তখন যথারীতি ভ্যান গাড়ি চালাতে শুরু করি, ভ্যান গাড়ি চালাই। তো ভ্যান গাড়ি চালিয়ে যে টাকা পাই সেই টাকা দিয়ে আমি মোটামুটি খুব ভালোই চলতেছি। তো আমার মা দেখে মাঝে মাঝে আমি ভ্যান গাড়ি চালাই। তো এগুলো আমার আম্মা কী করে, যখন নানু বাড়িতে আসে তখনই আমাদের কাছে আসে। শুনেছিলাম আমার মাকে ঢাকায় বিয়ে দিয়েছিল কোনো এক বড় লোকের কাছে। তো সেই একটা ব্যাপার বলে রাখি, সেই বদনার কোনো খোঁজ খবর কিন্তু আমি পাই নাই। এটা কিসের বদনা ছিল, সোনা ছিল নাকি সোনার কালার ছিল, এটা কি করছে না করছে ওইটার কোনো কিছু আমি জানি না। কিন্তু একটা ব্যাপার বলে রাখি, আমার মা আমাকে বলেছিল এটা কাউকে না বলার জন্য। আমার আব্বা মরে গেছে, আমি আজকে এত বড় হয়েছি, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি একটা কাক পক্ষীর কাছে এই কথাটা বলি নাই যে আমার আম্মা এমন একটা জিনিস পাইছে, আমি কারো কাছে বলি নাই। যাই হোক, এভাবে যেতে যেতে যখন আমি ভ্যান গাড়ি চালাই, ভ্যান গাড়ি চালিয়ে মোটামুটি যেই টাকা পাই সেটাতে আমি ভালোই চলতেছে। তখন কীভাবে জানি, একদিন আমার মা আমাদের বাড়িতে আসে, আমার দাদি বাড়িতে আসে। আইসা আমারে বলতেছে তুই ঢাকায় চল। আমি বললাম আমি ঢাকায় কেন যাবো? আমার আম্মা বলতেছে তাহলে কি এখানে গ্রামে থেকে তুই কি ভ্যান গাড়ি চালক হবি? আমি বললাম আমি ভ্যান গাড়ি চালক হবো, আমার আব্বাও তো ভ্যান গাড়ি চালাইছে, আমি ভ্যান গাড়ি চালাবো, সমস্যা কি? তো আমার মা বলতেছে যে না বাবা, তুই আমার সাথে চল। সেদিন আমি মাকে বলেছিলাম, যেদিন আমার পকেটে খাবার ছিল না, যেদিন আমার পেটে খাবার ছিল না, আমার পকেটে একটা টাকা ছিল না, যেদিন আমি মানুষের লাথি উষ্টা খেয়ে বড় হয়েছি, কই তুমি তো সেদিন মা কাছে আসো নাই, তুমি তো মা সেদিন এসে আমার কোনো খোঁজ খবর নেও নাই। আজকে আমি ভ্যান গাড়ি চালাচ্ছি, আমার পেট চালাইতে পারতেছি, অনেক টাকা পয়সা কামাই করতেছি, আমি তো ভালোই চলতেছে, আজকে কেন আমার মা আমারে খাবার দিতে আসছো? আজকে কেন আমাকে খোঁজ খবর নিতে আসছো? তুমি আর কখনো আমার খোঁজ খবর নিতে আসবা না, আমি যেভাবে সেভাবে ভালো আছি। এইটা বলে আমি মায়ের সাথে প্রচুর পরিমাণ রাগারাগি করি। কিন্তু আমার মা আমাকে বোঝায় যে বাবা এভাবে কান্নাকাটি করিস না, রাগারাগি করিস না, শত হইলেও তো আমি তোর মা, আমি তোকে পেটে ধরছি। আমি বলি হ্যাঁ, শুধু পেটেই ধরছো, তোমার মতো মা আমি চাই না যে কোনো সন্তানের হোক। তোমার পেটে জন্ম নেওয়া মানে হচ্ছে আমি একটা ভুল করেছি, তোমার পেটে জন্মটাই হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় পাপ। তুমি এমন একটা লুবি মা, কি একটা জিনিস পাইয়া তুমি চলে গেলা। এটা বলার সাথে সাথে সে আমার মুখটা চাইপা ধরে। আমি বলে আজকেও মুখ চাইপা ধরতেছো সেই ছোটোবেলার মতো, তুমি তো লোভে আমার আব্বাকে ছেড়ে চলে গেছো। এটা বলে আমি প্রচুর কান্না করে চলে যাই। আর সন্ধ্যার সময় আমি যখন ঘরে ফিরি তখন দেখি আমার মা এখনও বসে আছে, আমার মা যায় নাই। আমার আম্মা বলতেছে যে আমি তোরে ঢাকায় নিয়েই যাব। আমি বলতেছি মা দেখো, তুমি যতই চেষ্টা করো কোনো লাভ নাই, আমি ঢাকা যাব না, আমি যেখানে আছি সেখানে অনেক ভালো আছি। আমার মা বলতেছে যে না, যেখানে আছি সেখানে তুই ভালো নাই, তুই সত্যি অনেক বেশি কষ্টে আছিস, তুই আমার সাথে চল। আমি বললাম মা তুমি জোরাজোরি করো না, আমি যাব না। এভাবে যেতে যেতে মা প্রায় 2 দিনের মতো আমাদের গ্রামে থাকে, মানে আমার দাদি বাড়িতে থাকে। তখন সবাই আমার মা আমাকে বোঝায় যে তোর মা যেহেতু তোকে নিতে চাচ্ছে তুই চলে যা, তোর মা ঢাকাতে থাকে, তার অনেক টাকা পয়সা আছে, তা তোকে অনেক ভালো রাখবে। আমি বললাম যে না আমি যাব না। তো সবশেষে আমি চিন্তা ভাবনা করতেছি মাও যাচ্ছে না, শত হোক আমার তো মা, মায়ের এই কষ্ট আমার সহ্য হয় না, মা প্রতিদিন আমার হাত ধরে কান্নাকাটি করে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে চলো, তুমি যদি আমাকে নিতে চাও। আমাকে মা সেদিন ঢাকায় নিয়ে যায়। আমি সেদিন মায়ের সাথে ঢাকায় যাই। আমি আমার জীবনে কখনো ঢাকাতে যাই নাই, এটা একদম সত্য কথা। একটা আজব শহর। আমি চিটংয়ে ঘোরাফেরা করেছি, মাঝে মাঝে চিটংয়ে এসেছি, কিন্তু আমার লাইফে আমার কখনো ঢাকায় যাওয়া হয় নাই। ঢাকা সত্যি অনেক বেশি সুন্দর, চিটংয়ের চেয়ে আমার কাছে মনে হচ্ছে আরও বেশি সুন্দর। যাই হোক, ঢাকাতে মামাকে নিয়ে যায়, আমি মার সাথে ঢাকাতে থাকি। আর ঢাকাতে মিরপুর 11তে আমাদের বাসা ছিল। মিরপুর 11তে আমাকে ওখানে নিয়ে যায়, একটা বড় গাড়ি আছে, এবং ওইখানে 2টা মেয়ে আছে, মানে 2টা মেয়ে আছে অনেক ছোট ছোট। মাকে জিজ্ঞেস করেছে মা তারা কারা? তা আমার আম্মা বলতেছে এগুলো তোর, মানে দুটোটাই তোর বোন। তা আমি এই বাসায় থাকতেছি খাইতেছি, কিন্তু আমার যেই সৎ আব্বা, মানে আমার আব্বা নেক্সটে যাকে বিয়ে করেছিল, এই মানুষটাকে আমার কাছে মোটেও ভালো মনে হচ্ছে না। মা যখন বাসায় থাকে না তখন উনি আমার গায়ে হাত তোলে, আমাকে বিভিন্ন রকমের কথা বলে, আমাকে দিয়ে টয়লেট কিভাবে পরিষ্কার করতে আমাকে শিখিয়ে দেয়, রান্না কিভাবে করতে হয় আমাকে শিখিয়ে দেয়। মা আমাকে স্কুলে ভর্তি করেছিল, কিন্তু উনি আমাকে স্কুলে পড়াশোনা করতে দেয় না। উনি আমার বইটই সব কিছু আম্মার সামনে ফেলে দিছে, আর আম্মাকে বলে দিছে এই ছেলেকে পড়াশোনা করানো যাবে না। মা যতই চেষ্টা করে আমাকে পড়াশোনা করাইতে পারে না। তো আমি বাসার আমার মায়ের যত বাসার কাজ আছে আমি সব ধরনের কাজগুলো করি, ঘর গোছানো, তারপর এটা সেটা থেকে যত ধরনের কাজ আছে বাসার সব কাজগুলো আমি খুব মনোযোগ দিয়ে করি।
এভাবে যেতে যেতে বেশ কয়েকদিন কেটে গেল। আমি সেই বাসায় পার্মানেন্টলি কাজের ছেলে হয়ে গেলাম। বাজারে রান্না করা, বাসায় এসে বাজার থেকে বাজার নিয়ে আসা, ঘরে এসে রান্না করা, ঘর মোছা, কাপড় ধোয়া, টয়লেট পরিষ্কার করা এবং ওদের গাড়িটা পর্যন্ত পরিষ্কার করে দেওয়া, সব কিছু আমি করতাম। আমার মায়ের খুব কষ্ট তো আমি দেখতে পাইতাম। আমার আম্মা দূর থেকে দেখা মায়ের খুব কষ্ট লাগতো, কিন্তু মা কখনো মুখ ফুটে কোনো কিছুই বলতো না। আমি দেখতাম যে মা কোনো কিছু বললে আমার আব্বা আমার মায়ের উপরে হাত তোলে, খারাপভাবে কথা বলে, বিভিন্ন নোংরা কথা বলে, যেটা আমার আসলে সহ্য হয় না। তো যাই হোক, এভাবে যেতে যেতে অনেক দিন কেটে গেল, বাট আমার কাছে কোনো কিছুই মনে হচ্ছে না। আমি একটা জিনিসে ভাবি, আমি যদি আজকে আমাদের গ্রামে থাকতাম তাহলে তো আমাকে ভ্যান গাড়ি চালাতে হতো। অ্যাটলিস্ট ভ্যান গাড়ি চালাতে যে পরিমাণ কষ্ট হয় সেই পরিমাণ কষ্ট তো হচ্ছে না আমার এখানে। তো একদিন আমার মা রাতের বেলায় আমার কাছে ঘুমাইছে। আমার খুব মনে আছে, রাতের বেলায় এসে আমাকে বলতেছে যে আমার সাথে ঘুমাবে। তো আমার কাছে ঘুমাইছে। রাত আনুমানিক তখন 1টার মতো বাজে। কে জানি আমার দরজা লাগাই নাই, কে জানি আসছে রুমে, আমার ঘুম ভাঙছে। ভাঙার পর আমি দেখতেছি আমার মায়ের চুলের মুঠি ধরে আমার মাকে ইচ্ছা মতো মারতেছে আমার সেই সৎ আব্বা। যখন মারতেছে, কিরে আমার আম্মাকে এইভাবে কেন মারতেছে? আমি যাই ওনার হাত ধরি যে আপনি আমার আম্মারে মারতেছেন কেন? পরে বলতেছে, হালা ফকিরের বাচ্চা, তুই আমার ঘরে এসে ঘর কাটছিস, আবার আমার বউকে নিয়ে ঘুমাইতেছিস। আমি বললাম যে আপনার বউ তো আমার মা। পরে বলতেছে, মা মানে এটা বলুন, আমার তলপাটে একটা লাথি মারার পরে আমি তখন খাটের উপর শুয়ে যাই। আমি অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমার যখন জ্ঞান ফিরে, তখন আমি দেখতে পাই যে আমার হাতে আমি এরকম শুয়ে আছি, বাট আমার মায়ের হাতে ব্যান্ডেজ, আমার মায়ের মানে কপালের মধ্যে ব্যান্ডেজ করা। তো আমি বুঝতে পারলাম যে আমার মাকে খুব মারা হয়েছে। সেদিনকার পর থেকে আমি দেখতে পাচ্ছি একটু একটু করে আমার মায়ের উপরে অত্যাচার বাড়তে থাকে। দিন যত যায় ততই আমার মাকে ওরা মারতে থাকে। আচ্ছা, একটা ব্যাপার আমি এখানে রাখতে ভুলে গেছিলাম। এর মাঝে আমার নানু কিন্তু মারা যায় এবং আমার 2টা মামা হচ্ছে চিটাগংয়েই ফোর্ডে ব্যবসা করে, মানে জাহাজ কাটার ওখানে ব্যবসা করে। আমার নানুর পরিবার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। আমি সবশেষ জানতে পারি যে যেই বদনিটা মা নিয়ে আসছিল এটা আসলে স্বর্ণের ছিল, এটা স্বর্ণের বদনি ছিল, এটা আমার মামারা বিক্রি করে। মাকে শুধুমাত্র একটা বড়লোক জামাই দেখিয়ে বিয়েই দেয়, ওই জামাইকে টাকা পয়সা দিয়ে ওই লোকের কাছে আমার মাকে বিয়ে দেয়, এইটুকুই। আর আমার মাকে অন্য কিছুই করে নাই। বাকি টাকাগুলো সবগুলো আমার মামা আমার নানুরে আত্মসাৎ করেছে। যাই হোক, সেদিন আমার মাকে অন্যভাবে মারা হয়, প্রচুর মারা হয়। এত মারে আমার কাছে মনে হচ্ছে যে আমার মাকে প্রচুর মারছে। তো আমি খুবই কান্না করি। আমি তখন অনেক অসুস্থ, উঠতে পারি না। তখন আমার মা আমাকে ধরে উঠার পর আমি বলতেছি, মা তোমার গায়ে এভাবে হাত তোলে, এরপরেও তুমি কেন এই বাসায় থাকো? আমার মা বলতেছে, কি করবো, উনি তো আমার স্বামী। আমি বলি, মা উনি তো তোমার স্বামী, এরকম স্বামী তো তোমার ভ্যান গাড়ি ড্রাইভারও ছিল, তুমি তো তাকে রেখে চলে আসছো। এটা বলার পর আমার আম্মার চোখের পানিগুলো তখন টলমল করতেছিল। আমি তখন কোনো কিছু বলি না, যাক আমি কাম করতেছি আগের মতো। কিন্তু আমি দেখতেছি যে উনি আগে যেভাবে আমার মাকে মারতো, সেমভাবে 19 থেকে 20 হলে আমার বাকে মারে। একদিন আমার আম্মা আমি তো ওদের সাথে খাই না, আমার সৎ আব্বা, তারপর ওনার 2টা মেয়ে আর আমার মা এক টেবিলে খাবার খায়। আর আমি সবসময় আমার খাবারটা আমি আলাদা বক্সে নিয়ে আমি আমার রুমে গিয়ে খাবার খাই। আমি এটাতে কোনো কিছু মনে করি না, যেহেতু ওরা এটাতে ভালোভাবে দেখে না, আমি ওদের সাথে খাই না। আর আমার খাওয়া নাকি শব্দ হয়। আমার সৎ আব্বা, আমার বোনগুলো বলে আমি খাবার খেলে নাকি আমি নাকি সবর করে খাবার খাই, খাবার অনেক শব্দ হয়। আমি যখন খাবার খাই তখন আমার সৎ আব্বা বলে, দেখ কুকুর ভাতের মার খাচ্ছে, কুকুর খাবার খাচ্ছে। তা আমি নাকি কুকুরের মতো খাই। এই জন্য আমার খুবই কষ্ট লাগে। আমি আর ওদের সাথে খাবার খাই না, আমি আমার রুমে এসে আমি আমার খাবার খাই। বাট সেদিন দেখলাম ডাল রান্না করা হয়েছিল। তো ডালটা বেসিক্যালি আমি রান্না করছিলাম। এখন ডাল আমি রান্না করছি, কিন্তু ডালের ভিতরে আমার মনে হয় যে আমার লবণ দিতে মনে ছিল না। তো লবণ দিতে মনে ছিল না, আমার আব্বা যখন ডালটা প্লেটে নেয় তখন মুখে নিয়ে বলতেছে যে ডাল রান্না করছে কে? আমাকে জিজ্ঞেস করে, এই তুই কি ডাল রান্না করছিলি? আমি তখন নিচের দিকে তাকিয়ে থেকে ভয়ে কোনো কথা বলি না। তখন আমার আম্মা বলতেছিল, না ও রান্না করে নাই, মামুন রান্না করে নাই, আমি ডাল রান্না করছি। এইটা বলার পরে গরম ডাল উনি আমার মায়ের গায়ে ঢেলে দেয়। আমার মা তখন হাউ মাউ করে চিল্লে ওঠে। আমি দৌড়িয়ে গিয়ে বালতি করে পানি এনে আমার মায়ের গায়ের উপর পানি ঢেলে দেয়। একেবারে আগুনের মতো গরম ছিল ডালটা। যাই হোক, এরপর থেকে আমার এইগুলো সহ্য হইতেছে না। আমার জন্য আমার মা কেন এত কষ্ট পাবে? আমার মায়ের তো কোনো দোষ নেই, আমার মা তো কোনো অন্যায় করে নাই, আমার মা তো কোনো অপরাধ করে নাই। সেদিন আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আর এই বাসায় থাকবো না। আমি আমার কাপড় চোপড় নিয়ে রাতের বেলায় বাসা থেকে চলে আসি। আমার মাকেও কিছু বলি না, আমার কাউকে কিছু বলি না, রাতের বেলা আমি চলে আসি। তো এসে আমি তো আসলে ঢাকা শহরে ওভাবে রাস্তাঘাট খুব ভালোভাবে চিনি না, কোথায় যেতে হবে না যেতে হবে আমি কোনো কিছুই জানি না। তো আমি কি করি, আমাদের ওইখানে
মিরপুরের 11-তে যারা আছেন তারা হয়তো চিনবেন। মিরপুরের 11-র ভিতরে ওখানে হচ্ছে মানে চুমকি পুঁতির মালা বিক্রি করে, বা আমার মেয়েরা হচ্ছে জামার ভিতরে যেরকম পুঁতি বসায় ওরকম পুঁতির দোকান আছে, অনেক বিভিন্ন রকমের পুঁতির দোকান। তা আমি ওই পুঁতির দোকানে যাই। দোকানে গিয়ে ওখানে হচ্ছে শাহ আলম নামের একটা লোক আছে, ওনাকে মানে শাহ আলম বলতে আমি তো আর ওনাকে চিনি না। তখন আমি বলি যে আমাকে কাজে রাখবে কিনা। তো উনি বলে যে মাসে 1200 টাকা দিবে আর কাজে রাখবে। তো আমি তো বড় ছিলাম, তো ছোটো মানুষ না, তো আমাকে কাজে রাখে। কাজে রাখার পর উনি মাসে 1200 টাকা দেয়। তখন মাসে 1200 টাকা ওনার বাসায় আমি কাজ করতেছি। আমি হচ্ছে ওনার দোকান আমি ঠিকমতো চালাইতেছি। ওনার দোকানে আমি থাকতেছি প্রায় 4 মাসের মতো ওনার দোকানে আমি থাকতেছি। 4 মাস পর একদিন আমার সৎ বোন এই দোকানে আসে। কেন আসে আমি জানি না। আসার পরে আমার সৎ বোন আমাকে দেখে ফেলে। আমার সৎ বোনগুলো আসলে খুব খারাপ ছিল না, আমি ওদের বিপক্ষে কথা বলবো না, ওরা যথেষ্ট ভালো ছিল। আমার সৎ বোনটা তখন আমাকে বলতেছে যে ভাইয়া তুমি এখানে? আমি বললাম হ্যাঁ, আমি তো এই দোকানে চাকরি করি। পরে বলতেছে ভাইয়া তুমি বাসায় যাও নাই? আমি বলি না, আমি তো বাসায় যাই নাই। পরে বলতেছে ভাইয়া তুমি নাকি বাসা থেকে আব্বার টাকা নিয়ে আসছিলা? আমি বলি কে বলছে? পরে বলে তুমি নাকি ভাইয়া আব্বার হচ্ছে টাকা নিয়ে আসছো, এটা আব্বা বলছে। এটা বলে আব্বা আম্মাকে অনেক মারছে। আর আম্মার অবস্থা না ভালো না, আম্মা খুব অসুস্থ। আমি বলতেছি কি বলিস, আম্মা খুব অসুস্থ? বলে হ্যাঁ আম্মা খুব অসুস্থ, তুমি কি আমাকে দেখতে যাবা? আমি বলি আমি তো আব্বার ট্যাগ থেকে কোনো টাকা আনি না, আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি না, আমি তো খালি হাতে আসছি। তখন আমার বোনটা বলতেছে না, আব্বা বলতেছে তুমি নাকি আব্বার এখান থেকে টাকা আনছো। তখন আমি বলি যে না আমি তো টাকা আনি নাই। পরে বলতেছে ভাইয়া তুমি যদি সময় পর একটু বাসায় যাইও, আম্মা খুব অসুস্থ। তখন আমি কি করি, ওই দিন রাতের বেলায় আমি হচ্ছে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে আমি যখন গেটে দিয়ে ঢুকে আমার ওই শতাব্বা আমার কলার চাইপা ধরে বলতেছে যে হারামির বাচ্চা তুই এখান থেকে টাকা নিয়ে গেছিস কেন? আমি বলতেছি যে আমি সেদিন একটু রাগান্বিত হয়ে কলারটা ঝাড়া দিয়ে বলতেছি আমি আপনার এখান থেকে একটা টাকাও নেই আর আপনি এগুলো মিথ্যে বলতেছেন, আপনি আমার মায়ের উপর অত্যাচার করেন, এই ব্যাপারগুলো আমি মোটেও পছন্দ করি না, আপনি প্লিজ আমার মাকে মারবেন না। এটা বলে আমি মাকে দেখি, মা বলে, মা কিন্তু সেদিন আমাকে একটাবারের জন্য বলে নাই তুই থাক, মা শুধু বলে তুই কোথায় চাকরি করিস? আমি বললাম মা অমুক দোকানে আমি চাকরি করি। তো মা আমাকে বলে আমি শরীর ভালো হলে তোকে দেখতে যাব। তো মায়ের কপালে চুমু দিয়ে মাকে একটু আদর করে আমি চলে আসি। আমি যথারীতি আমার দোকানে থাকি, ওই দোকানে থেকে কাজ করতেছি। তো দোকানের হচ্ছে আমি যে দোকানে কাজ করি সেই দোকানের মানে যিনি দোকানদার ওনার একটা বোন আছে, ওনার একটা ছোটো বোন আছে যার নাম হচ্ছে শাবানা। তো শাবানা অসম্ভব সুন্দর একটা মেয়ে ছিল। শাবানার মানে এত সুন্দর ছিল, মানে পরীর মতো একটা মেয়ে ছিল, একেবারে প্রতিভার মতো দেখতে, এত সুন্দর। তো মেয়েটা খুব বড় ছিল না, লাইক হচ্ছে মেবি অত বড় না, হয়তো কলেজে পড়ে, কিন্তু কলেজে পড়লেও তাকে দেখলে মনে হয় যেন সে অনেক বড়। মানে একটা আছে যে অনেক সময় দেখা যায় কি যে অনেক ছোট মানুষ বাট বয়স অনেক কম, কিন্তু দেখলে মনে হয় অনেক বড়। তো এরকম শাবানা হয়তো কলেজে পড়ে, আমি ওই সময় আসলে এক্স্যাক্টলি জানতাম না কোথায় পড়ে, বাট কলেজে পড়ে মনে হচ্ছে, বাট দেখলে মনে হয় যে একেবারে মধ্যবয়স্ক কোনো মানুষ, যেমন লম্বা তেমন ফর্সা তেমন সুন্দর, সব কিছু মিলে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগে। আমার তাকে ভালো লাগে। কেন ভালো লাগে আমি ব্যাপারগুলো বলি। যেমন আমি দুপুরবেলা যখন ওদের বাসায় খাইতে যাইতাম, তো আমি তো কাজের ছেলে, মানে দোকানে কাজ করি, কর্মচারী। দুপুরবেলা যখন বাসায় খাইতে যাইতাম তখন আমাকে যে ভাত দেওয়া হইতো আসলে ওই ভাতে আমার পেট ভরতো না। তখন আমি দেখতাম যে শাবানা চুরি করে হচ্ছে আমার জন্য ভাত নিয়ে আসতো, আইনা আমাকে দিত, যে বলে আপনি খান। ওরকম করে মেয়েটা আমাকে খুব টেক কেয়ার করতো। মাঝে মাঝে আমি যখন শরীর খারাপ থাকতো আমাকে ওষুধ কিনে আইনা দিত, এবং আমার প্রতি তার একটু অন্যরকম ভালোবাসা ছিল। যাই হোক, এভাবে যেতে যেতে একদিন হলো কি যে মেয়েটা আমার দোকানে এসে কেমন করে জানি কান্নাকাটি করে আমাকে বলতেছে যে আমাকে 500 টাকা দেন, আমাকে বলতেছে। তো দোকান যেহেতু ওদের, বাট ওর ভাইয়ের নির্দেশ আছে যে ওদের পরিবারের কাউকে ওর ভাইয়ের অনুমতি ছাড়া যাতে টাকা না দেয়। তো মেয়েটা যখন 500 টাকা চাইলে আমি তাকে 500 টাকা দিয়ে দিলাম। অ্যান্ড 500 টাকা দিয়ে দেওয়ার পরে ওর ভাই আসছিল, আসার পরে আমার জিজ্ঞেস করলো যে ক্যাশের ভিতরের থেকে কাউকে টাকা দিছে কিনা। তাই আমি বললাম যে হ্যাঁ আপনার ছোটো বোন শাবানা আসছিল, আমি ওরা 500 টাকা দিছি। দেওয়ার পরে উনি কী করে জুতো দিয়ে আমাকে দোকানের মধ্যে মারে, জুতো দিয়ে দোকানের মধ্যে মারে তাকে আমি কিছু মনে করি না। যাই হোক, আমি তো ওদের দোকানের কর্মচারী। মাইরা উনি কী করে হচ্ছে আমাকে দোকান থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি কী করে বাসায় যাই। বাসায় গিয়ে আমি আমার কাপড় চোপড় নিয়ে চলে আসতেছি, তখন শাবানা আমাকে বলতেছে যে আপনি কেন চলে যাচ্ছেন? আমি বললাম যে আমাকে তো তোমার ভাইয়া দোকান থেকে বের করে দিছে। আমি বলি কেন বের করে? ও বলে কেন বের করে দিছে? আমি বললাম যে আমি যে তোমাকে 500 টাকা দিছি এই জন্য। তখন ও বলে যে আপনি আমাদের বাসায় থাকবেন, আপনি কোথাও যাবেন না। এটা বলার পরে সে তার হচ্ছে ভাইয়ার কাছে যায়। ভাইয়ার কাছে গিয়ে সে তার ভাইয়ের সাথে অনেক ঝগড়া
ঝগড়াঝাটি করে, অনেক ঝগড়াঝাটি করার পর ওর ভাই আমার বলতেছে এই ঠিক আছে তুই ব্যাগট্যাগ বাসা রেখা কাজে আয়। তো আমি আবার যাই ব্যাগট্যাগ বাসা রেখে এসে ওদের হচ্ছে দোকানে কাজ করি। বাট এভাবে শাবানার সাথে আমার একটা মধুর সম্পর্ক হয়ে যায়। আমি শাবানাকে যথেষ্ট বুঝি, শাবানাও আমাকে খুব ভালো বোঝে। দুজনের মাঝে একটা গভীর প্রেমের সম্পর্ক হয়। আমি শাবানাকে অনেক ভালোবাসি, শাবানা আমাকে ভালোবাসে। বাট এই ভালোবাসার কথা যে কখন বলেছি সেটা আমার মনেও নাই, কিন্তু দুজনকে অনেক বেশি ভালোবাসি। এভাবে হাঁটি পাপা করে আমার ভালোবাসার সম্পর্কটা একটু একটু করে সামনের দিকে যাচ্ছিল। প্রতিটা মুহূর্তে আমি শাবানাকে মিস করি, প্রতিটা মুহূর্তে আমি শাবানাকে ভালোবাসি। শাবানার কথা যখনই আমার মনে হয় তখন মনে হয় যে পুরো পৃথিবীটা আমার জন্য রঙিন, আমার তখন আর কোনো কষ্ট থাকে না। একদিন আমি শাবানাকে বলি যে শাবানা আমার মা আছে, তুমি কি আমার মাকে দেখতে যাবা? তো বলে যে তোমার মা আছে? আমি বলি হ্যাঁ আছে। বলে কোথায় থাকে? আমি তখন বললাম যে আমার মা অমুক জায়গায় থাকে। তো বলে ঠিক আছে তুমি যদি নিয়ে যাও তাহলে আমি যাবো। ওই দিন আমি কী করলাম, শাবানাকে সাথে করে আমি আমার বাড়িতে গেলাম। আমার বাড়িতে যাওয়ার পরে আমি তো একটু ভয়ে আছি, তখন আমি দারোয়ানকে আগে গিয়ে বললাম যে আমার আম্মাকে ডেকে দেওয়ার জন্য। আমি ভিতরে যাই না, কারণ ভিতরে গেলে যদি ওই আব্বা থাকে উনি যদি দেখে তাহলে কোনো প্রবলেম হয়ে যেতে পারে। এখন এই অবস্থার ভিতরে আমি যখন এটা বলছি তখনই আমার যিনি সৎ আব্বা উনি বাইরে থেকে কোত্থেকে জানে আসছে। আসার পরে আমাকে আর হচ্ছে শাবানাকে একসাথে দেখে বলতেছে যে এটা কে রে? বললাম আমি কিছু বলি না, নিজের দিকে তাকে আসে। পরে বলতেছে বাসায় আয়। আমি বললাম কী রে, উনি আমাকে কখনো বাসায় যেতে বলে না, আজকে আমাকে বাসায় যেতে বলতেছে। তো আমি যখন ভিতরে ঢুকলাম, দরজার বরাবর গেলাম, তখন আমার মা বেরোচ্ছে। তো আমি গিয়ে মাকে সালাম করি। তো সালাম করি, শাবানাও আমার মাকে সালাম করে। তখন আব্বা বলতেছে আমার শত আব্বা বলতেছে যে ভিতরে আয়। তখন আমরা কী করি, ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে টেবিলের উপরে বসি। টেবিলের মধ্যে বসার পরে হচ্ছে আমার আব্বা আজকে আমি নিচে দেখতেছি ফল কাইটা টেবিলের উপরে দিতেছে। তো আমার আম্মাকে জিজ্ঞেস করতেছে এটা কে? আমি বললাম যে আম্মা মেয়েটাকে পছন্দ করি, আমি তাকে ভালোবাসি, এমনি সব কিছু বলি। কিন্তু আমার মা বলতেছে যে মেয়ের বাবা মা কি জানে? আমি বললাম যে আমি মেয়েদের দোকানে চাকরি করি। তখন এই কথাগুলো আমার আব্বা কিন্তু পাশে দাঁড়ায় শুনতেছে। আমি কোনো কিছু মনে করি না, আমি সব কিছু আমার মাকে বললাম। সবশেষ বলার পরে মা আমাকে অনেক ভালো আপ্যায়ন করলো এবং আব্বা আমাকে মোটামুটি সম্মান করলো। আমার মা মেয়েটার হাতে 1000 টাকা দিল। তো আমি যা খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে চলে আসার পর এভাবে আমার সম্পর্কটা প্রায় 1 বছরের কাছাকাছি পৌঁছায়। এই 1 বছরে আমি বেশ কয়েকবার আমার আম্মার কাছে যাই। তো যাইতে 1 বছর পরে একদিন আমার আম্মা গাড়ি নিয়ে 1 বছরের মাঝে কিন্তু এই ব্যাপারটা কিন্তু মোটামুটি শাবানার পরিবার ওর ভাই কিছুটা জানতে পারে। তো ওর ভাই আমাকে বারবার সতর্ক করে। ওর ভাই ওর বোনকে এখন ভয় পায়, কারণ বোন সেদিন বলেছিল যে আমারও অর্ধেক সম্পদ আছে, আমার অর্ধেক সম্পদ আমাকে দিয়া তুমি তোমার অর্ধেক নিয়ে যাও, আমার অর্ধেকে মামুন ভাই কাজ করবে। তো এটা নিয়ে ওর বোনকে সেদিনকার পর থেকে আর কিছুই বলে না। তো একদিন উনি ব্যাপারটা জানে মোটামুটি, যাই না আমাকে বলে যে তুই আমাদের বাসায় বেশি কিছু করিস না, তোর কিন্তু আমি গুন্ডা দিয়ে মাইরা ফেলবো, ওরকম করে ধমকাধমকি করে। তো পরিবার থেকে আমি জানি যে সম্পর্কটা কখনো মানবে না। তো একদিন এরই মাঝে প্রায় 1 বছর পরে আমার মা আমাদের দোকানে যাতায়াত করতে শুরু করে। তো একদিন মা গাড়ি নিয়ে আসার পর আমার সাথে দাঁড়া বসে কথা বলতেছে দোকানের এখানে। তো এই সময় আমার দোকানের মালিক শালম ভাই আসে। শালম ভাই এসে আমার বলতেছে এটা কে রে, মহিলাটাকে? আমি বললাম যে আমার মা। পরে উনি আমার মায়ের সাথে কথা বলে, মাকে জিজ্ঞেস করে যে কী করে। তখন আমার আম্মা আমাদের বাড়ি আছে ওইটা বলে, সব কিছু বলার পরে উনি আর কোনো কিছু না বলে আমার মা চলে যায়। তখন শালম ভাই আমাকে জিজ্ঞেস করতেছে কী রে, তোদের মিরপুরে বাড়ি আছে, বাড়ি থাকার পরও তুই আমার দোকানে 1200 টাকা বেতনে চাকরি করিস কেন? তখন আমি অনেক আর বিস্তারিত কোনো কিছুই বলি না। আমি বলি কেন, কাজ করলে সমস্যা কি, আমি তো কাজ করে খাইতেছি, চুরি করতেছি না। তো তখন থেকে আমি দেখি যে শালম ভাই আমার প্রতি তার মমত্বটা বাড়াইয়া দেয়। সেদিনকার পর থেকে দেখি যে উনি আমাকে অনেক বেশি টেক কেয়ার করে, অনেক বেশি ভালোবাসে। আমার প্রতি ওনার মায়া ভালোবাসাটা অনেক মাত্রায় বেড়ে যায়। আমাকে দোকান থেকে আগে রাত 12টা পর্যন্ত দোকান পরিষ্কার করে আমার যাইতে হইতো, আর এখন 10টা বাজে উনি আমাকে বলে যে তুই বাসায় চলে যা, দোকান আমি পরিষ্কার করব। ওনার এত পরিবর্তন দেখে আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না যে আরে এত পরিবর্তন ওনার মাঝে কী করে হলো। যাই হোক, এভাবে যেতে তখন আমি আস্তে আস্তে বুঝতে পারি যে আমি যখন শাবানার সাথে আগে চুরি করে কথা বলতাম, একদিন আমি আমাদের বাসার সামনে শাবানার সাথে কথা বলতেছি, উনি দেখতে পায়, দেখে আমার বলতেছে যে আমি কথা বলতেছি। তখন শাবানা একদিকে চলে যাচ্ছে, ওনাকে দেখে আমি একদিকে চলে যাচ্ছি। তখন উনি আমাকে ডাক দেয়, শাবানাকেও ডাক দিয়ে বলতেছে যে কথা বল, কোনো সমস্যা নাই। আমি সেদিন খুব সারপ্রাইজ হয়ে যাই যে কীভাবে উনি এগুলো মেনে নিচ্ছে। এরপরে আমি যখনই এটা আমার জন্য দোকান থেকে সেটা আমাকে শাবানার জন্য পাঠায়, আমি শাবানাকে দিই। উনি আমার কাছে ব্যাপারটা দেখে মনে হচ্ছিল যে উনি সম্পর্কটা মেনে নিয়েছে। তো একদিন আমি ওনাকে বলি যে আপনি তো আমাদের ব্যাপার অনেক কিছুই জানেন, কিন্তু আপনি কোনো কিছু কেন বলেন না? আমি নিজের ইচ্ছা করে বলি। তখন উনি বলে যে তোমার মাকে একদিন আমার সাথে দেখা করতে বলো। তো আমি বললাম যে ঠিক আছে। তো আমি আমার মাকে খবর দিই। খবর দেওয়ার পরে মা আসার পরে মা ওনার সাথে বৈশা কথা বলে। অনেকক্ষণ কথাবার্তা বলার পরে মা আমাকে ডাকে বলতেছে মামুন, ওর ভাই তো ওনার মেয়েকে, ওনার বোনকে তোর কাছে বিয়ে দিতে রাজি আছে। আমি বলি মা কী বলো? বলে হ্যাঁ, উনি তো রাজি আছে। আমি বলি তাইলে মা, আমি তো মেয়েটার অনেক পছন্দ করি, তুমি একটা বিয়ের ব্যবস্থা করো না। তো মা যথারীতি গিয়ে
আব্বাকে সব কিছু বলে, আমার সৎ আব্বাকে, অ্যান্ড আব্বু এক কথা রাজি হয়ে যায়। কিন্তু আব্বার একটা কন্ডিশন আছে বিয়ে করার পর মেয়ে আমাদের বাসায় থাকতে হবে এবং আমিও আমাদের বাসায় থাকবো। আমি এটা শুনে তো বললাম আলহামদুলিল্লাহ, বিয়ে করার পর আমি তো আমাদের বাসায় থাকবো। যাই হোক, এভাবে পারিবারিকভাবে আমাদের বিয়েটা ফিক্সড হয়, অ্যান্ড ফিক্সড হওয়ার পরে আমি শাবানাকে বিয়ে করে সরাসরি আমাদের বাড়িতে উঠি। আমি মিথ্যে বলবো না, আমার মা এবং আমার সৎ আব্বা শাবানাকে অনেক স্বর্ণগয়না দিয়েছে। একটা পুত্রবধূ, একটা বড় লোকের মেয়েকে যেভাবে বিয়ে করে আনা দরকার, ঠিক ওভাবেই বিয়ে করে আমার আম্মা আনছে। যাই হোক, এভাবে আমার জীবনে একটু সুখ নেমে আসে। হাঁটিয়ে পাপা করে আমি একটু করে সামনের দিকে যাচ্ছিলাম। প্রায় 3 মাসের মতো আমাদের সংসার আমাদের ঘরেই থাকে। আমি তখন ওই আগের মতো বাজার সাজার করি, সেটা করি, এভাবেই চলতেছে। কিন্তু আমার আব্বা স্পেশালি কাজের মেয়ে রেখে দেয়। ওই কাজের মেয়েটা আমাদের বাসার সব কাজ করে, আমার আর ওভাবে কাজ করা লাগে না। আমি শুধু বাজার সাজার করে দিই আর সারাক্ষণ বাসায় থাকি। এভাবে যেতে এবং আমার ওয়াইফ যে শাবানা, সে কিন্তু আমার আব্বাকে অনেক টেক কেয়ার করে। আব্বার যত্ন করা, আব্বাকে গোসল করানো, আব্বাকে খাওয়া দাওয়া করানো, এগুলো সব কিছু কিন্তু আব্বার প্রতি তার অন্যরকম একটা মমত্বতা। তো একদিন এভাবে যেতে একদিন শাবানা আমাকে বলতেছে যে মামুন, আমি তোমাকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না। আমি বলি যে হ্যাঁ বলো না। আমাকে বলতেছে যে তোমার আব্বার ক্যারেক্টার কীরকম, আমাকে একটু বলো তো। তখন আমি বলতেছি যে আব্বার ক্যারেক্টার কীরকম, মানে তো ও আমাকে বলতেছে যে তোমার আব্বার ক্যারেক্টারটা মনে হয় খুব বেশি ভালো না। আমি তখন বললাম যে আব্বার ক্যারেক্টার খুব বেশি ভালো না, এটা তুমি কেমন কথা বলতেছো? পরে বলে যে তোমার আব্বা জানি কেমন করে আমার গায়ে হাত দিয়ে কথা বলে। তখন আমি বললাম যে আরে এটা কেমন কথা বলতেছো, এটা সত্যি? ও বলে যে হ্যাঁ সত্যি। তখন আমি কী করলাম, আমি একদিন আমার মাকে বলতেছি যে মা, এই ঘটনা, আমি এই বাসায় থাকবো না। তো আমি যখন এই বাসায় থাকবো না বলে আমি সিদ্ধান্ত নেই, দুপুরবেলা যখন আমরা সবাই খাইতে বসি, তখন আমি সবার কাছে বলতেছি যে আমি এই বাসায় থাকবো না, আমি এক্সট্রা একটা বাসা নিয়ে থাকবো। এটা বলার পরে আমার আব্বা বলতেছে যে তুই যদি একটা এক্সট্রা বাসা নিয়ে থাকিস তাহলে তুই তোর মাকেও নিয়ে যা। আমি বললাম যে কেন আমি আমার মাকে নিয়ে যাব? উনি বলতেছে অবশ্যই তুই তোর মাকে নিয়ে যাবি, কারণ তুই এক্সট্রা বাসায় কেন থাকবি, এখানে তোর কিসের প্রবলেম? আমি বলতেছি আমার প্রবলেম, আমি থাকবো না। তো উনি বলতেছে না, থাকবি না, না থাকলে তোর মাকে শুধু নিয়ে যাইতে হবে। আমার কি সুন্দর একটা পুত্রবধূ, যে আমার এত সেবা যত্ন করতেছে, এটা বলে উনি আইসা আমার বউয়ের মাথায় হাত বলে দিয়ে বলতেছে আমার এত লক্ষ্মী একটা মা, ওরে তুই রেখা যা, এটা বলতেছে। কিন্তু আমার বউ তখন মুখটা কালো করে রাখে। আমি তো মোটামুটি সব কিছু বুঝতে পারি। এর পরের দিনে আমার যিনি বরগিরি, মানে আমার ওয়াইফের বড় ভাই এবং তার ওয়াইফ আমাদের বাসায় আসে। অ্যান্ড বাসায় আসার পরে আমার আব্বা তাদের সাথে কি জানি কথা বলে অনেকক্ষণ ধরে। আমি দেখতেছি প্রায় 2 ঘন্টার মতো বারান্দায় বসে আব্বা তাদের দুজনের সাথে কথা বলে। কি কথা বলে এগুলো আমি জানি না। বলার পরে আমার ওয়াইফ তখন আমার প্রায় তখন সংসারে প্রায় 6-7 মাসের মতো হয়ে গেছে। তখন আমার তার ভাবি, মানে আমার ওয়াইফের বড় ভাইয়ের বউ একটা তাবিজ আমার ওয়াইফের গলায় দেয়। অ্যান্ড গলায় দেওয়ার পরে যখন আমি তাবিজটা দেখে আমাকে জিজ্ঞেস করি যেটা কিসের তাবিজ, ও আমাকে বলতেছে যে এই তাবিজটা দেওয়া হয়েছে আমাদের যে বাচ্চা হবে, মানে বাচ্চাটা একটু পুষ্ট হবে, ওরকম হবে এই জন্য। তাই আমি বলে আমাদের তো কোনো বাচ্চার কোনো খোঁজ খবর নাই। তো বলে বাচ্চা হবে না। তো যাই হোক, এইভাবে যেতে আমি একটা জিনিস খুবই খেয়াল করে দেখতে পাই যে কেমন করে জানে আমার ওয়াইফ আমার আব্বার নামে আগে যেরকম কমপ্লেন দিত, বিচার দিত, বাট এখন দেখি সে আমার আব্বার সাথে অনেক হেসে কথা বলে। আমার আব্বার সাথে তার অনেক মধুর সম্পর্ক। মানে আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না, আরে বাবা এগুলো কি? যে মানুষটা মাত্র কয়েকদিন আগে আব্বার নামে আমার কাছে বিচার দিয়েছে, আব্বার নামে কমপ্লেন করেছে, অথচ এই মানুষটা এখন আব্বাকে এত টেক কেয়ার করতেছে, এত যত্ন করতেছে, আব্বাকে এত ভালোবাসতেছে। যাই হোক, আমি সামথিং ইজ রং মনে করতেছি, তাদের মাঝে কেমন জানি একটা মাখামাখি সম্পর্ক হয়ে যায়। তখন একদিন আমি আমার ওয়াইফকে জিজ্ঞেস করি, আচ্ছা তুমি কি আমাকে একটা সত্য কথা বলতে পারো? ও আমাকে বলে হ্যাঁ বলো। আমি বলি আচ্ছা তুমি আগে আব্বার সম্বন্ধে আমার কাছে বিচার দিতা, তুমি আমাকে বলতে আব্বা এমন আব্বা সেমন, বাট ইদানিং ধরে দেখতেছি যে তুমি আব্বাকে অনেক বেশি টেক কেয়ার করতেছো। তুমি বলতেছো আব্বা যা করছে আব্বা এখন ভালো হয়ে গেছে। আমাদের বাসায় যে কাজের মেয়েটা ছিল তার নাম ছিল হালিমা যথেষ্ট ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সে রোজা রাখতো, অনেক ভালো। হালিমা একদিন হঠাৎ করে আমার বলতেছে যে ভাইয়া আমি আর এই বাড়িতে কাজ করব না। তা আমি বলতেছি যে এই বাড়িতে কাজ কেন করবা না, এই বাড়িতে কাজ করলে সমস্যা কি? পরে বলতেছে আমি এই বাড়িতে কাজ করলে আমি দোজকে যাব। তখন আমি বলতেছি যে দোজকে যাবা মানে? তো পরে বলতেছে যে এই বাড়ির সব কিছু আমার কাছে কেমন মনে হচ্ছে। আমি বলি কেমন মানে কি মনে হচ্ছে? পরে বলে আপনার ওয়াইফ আপনার বাবার সাথে সারাদিন শুয়ে থাকে। তখন আমি
বলতেছি যে আরে এগুলো কী বলতেছে, যে আমার ওয়াইফ আমার বরে বলতেছে যে আপনি আমার কথা বিশ্বাস না করলে আপনি খেয়াল করে দেখেন, আপনি যখন বাইরে যান তখনই আপনার, তখন কিন্তু আব্বা আমাকে, আমি আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছিলাম, আব্বার যে অফিস ছিল, আব্বার ওই অফিসে আব্বা আমাকে তখন থেকে বসানো শুরু করছে, মানে আমাকে অফিসের দিকে এমনভাবে ঝুঁকে দিছে, আমি সকাল থেকে রাত পর্যন্ত অফিসের কাজ নিয়েই থাকি। তো ওদিন আমাকে হালিমা বলতেছিল যে আপনি একটা কাজ করেন, আপনি একদিন অফিসে না গিয়া আপনি থাইকেন, কী হয় আমি আপনাকে দেখাবো। তো আমি বললাম যে আমি তো অফিসে চলে যাবো, তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে, তারপরও আমি থাকবো। এটা করি আমি শেষের দিন করি কি, আর পরের দিন আমি অফিসে একেবারে রেডি হয়ে বের হওয়ার পর আমি আর আবার অফিসে যাই না। অফিসে না গিয়ে দুপুরবেলা লাইক হচ্ছে 1টার কাছাকাছি আমি বাসায় আসি। বাসায় আসার পরে আমি হালিমাকে বলতেছি যে কোথায় তোমার ভাবি কোথায়? পরে বলতেছে ভাবি কোথায়? ভাবি তো বসের রুমে। আমি বলি বসের রুমে মানে? পরে বলা তোমার আপনার আব্বার রুমে। আমি বলতেছি আরে কী বলো? এটা বললাম আমি কী করি, আমার আব্বার রুমে যাই, দরজা নক করি। দরজা নক করার পর আমার ওয়াইফ দরজা খোলে, আমার আব্বা তখন শুয়ে আছে। তখন আমি বলতেছিলাম যে তুমি আব্বার রুমে কী করো? পরে বলা আব্বাকে একটু মেসেজ করে দিচ্ছি। আমার আব্বা একটা হাফ প্যান্ট পরা এরকম হয়ে শুয়ে আছে, মানে বোঝা যাচ্ছে যে আব্বাকে মেসেজ করতেছে। আমি বললাম যে দুপুরবেলা তুমি আব্বাকে কী মেসেজ করতেছো বেয়াদব? এটা বলে আমি আমার ওয়াইফকে একটা থাপ্পড় দিই। থাপ্পড় দেওয়ার সাথে সাথে আব্বা কী করে, আব্বার প্যান্টের বেল খুলে আব্বা আমাকে পিটায়, এমন আমাকে মারে, মা এসে আমাকে ধরার পরে আমি তখন আমার বউকে বলতেছি যে আমি আর এই বাসায় এক মুহূর্ত থাকবো না, আমি চলে যাব। এই কথার ফাঁকে ফাঁকে সে কী করে, তার ভাইকে ফোন করে, তার ভাই আমাদের বাসা আসে, তার ভাবি আমাদের বাসা আসে, মানে আমার ওয়াইফের ভাই আর ভাবি আসার পরে তারা বলতেছে যে, তখন আমার ওয়াইফ কান্দে কাটা করে আমার ভাইয়ের সাথে এগুলো বলতেছে যে এই ঘটনা। তখন আমার ভাই আমার ওয়াইফের বড় ভাই, সে আমার বলতেছে আপনার যদি পছন্দ না হয় আপনি এই বাসা ছেড়ে চলে যান, আমার বোন এই বাসায় অনেক ভালো আছে। তখন আমি বলতেছিলাম যে আমার মার সামনে আমি বলতেছিলাম যে আমার ওয়াইফ এই বাসায় অনেক ভালো আছে, আমি বের হয়ে গেলে কি আমার ওয়াইফ কি আমার বাপের সাথে ঘুমাবে, আমার বাপের সাথে থাকবে? এইটা বলার পরে আব্বার যত জোরে উঠে, আব্বার তত জোরে দাঁড়াইয়া উঠে আমাকে একটা থাপ্পড় মারে, একেবারে এমনভাবে থাপ্পড় মারে আমার কানের মনে হয় যেন আমি এই কানে এখনও শুনতে পাই না, এখনও ক্লিয়ার শুনতে পাই না। আমি সাথে সাথে ঢুলে পড়ি যে আমার কান দিয়ে রক্ত বের হয়, আমি অজ্ঞানের মতো হয়ে যায়, আমাকে নিয়ে শোয়ানো হয় এবং আমাকে রাতের বেলায় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তার আমাকে বলে যে মেশিন ব্যবহার করার জন্য, আমার কানের যে ভিতরে পর্দা ছিল এটা ফেটে গেছে। প্রায় 15 দিনের মতো আমি দেখতেছি যে আমার সামনে এই ধরনের কাজগুলো হচ্ছে, আমার ওয়াইফ এগুলো করতেছে। আমি আমার মাকে বলি, কিন্তু আমার আম্মা নীরব বাক্যে আমার মুখের দিকে তাকায় থাকে। আমার আম্মার বয়সের চেয়ে আমার আব্বার বয়স কিছুটা কম, আব্বার বয়স কিন্তু অতটা বেশি না, আব্বা আমার মতোই দেখতে অনেকটা ইয়াং। তখন আমি আমার মাকে বলি যে মা তোমার সামনে এই কাজগুলো ঘটতেছে, তুমি কি এগুলো কিছুই বলবা না? আমি কোনো কিছু বলার আগে আমার মা বলতেছে বাবা রে আমার করার কিছুই নাই, আমি খাল কেটে কুমির ঘরে নিয়ে এসেছি। আমি বলি খাল কেটে কুমির আনছি মানে? আমার আম্মা তখন বলতেছে আরে তুই যত খারাপ, তোর চেয়েও খারাপ হচ্ছে তোর বউ আরও বেশি খারাপ, তোর এখনও সময় আছে, তুই বউর উপরে একটা অ্যাকশন নে। সেদিন আমি মায়ের কথা মতো আমি আমার বউকে বলতেছি যে তুমি এই বাসা থেকে চলে যাবা, এই বাসায় তুমি থাকতে পারবা না। আমি আমার শালাকে আমার সমুদ্রকে ফোন করে আর তার ওয়াইফকে নিয়ে এসে আমি বলতেছি যে ওকে আপনারা আপনাদের বাসায় নিয়ে যান। আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি ওকে আমাদের বাসা থেকে বের করে দিব। তো আমি ওকে বের করে দিয়েছি, সেদিন আব্বা বাসায় ছিল না, তো ওনারা ওকে নিয়ে গেছে। ওকে নিয়ে যাওয়ার পর আমার মা আমারে বলতেছে তুই একটা কাজ কর, তুই মেয়েটাকে তালাক দিয়ে দে, মেয়েটা ভালো না। তাই বললাম মা কাবিনের তো অনেক টাকা। মা বলে কাবিনের যত টাকা সব টাকা আমি তোকে দিব, তুই মেয়েটাকে তালাক দিয়ে দে, কারণ এই মেয়েটা আমার কাছে মোটেও ভালো মনে হচ্ছে না, এই মেয়েটা যথেষ্ট খারাপ। তখন আমি করলাম কি আম্মার কথা মতো আমি কোর্টে গিয়ে তাকে তালাক দিয়ে দিই। তাকে তালাকের যে কাগজপত্র বা টাকা আমি সব কিছু, তাকে তালাক প্রায় 1 মাস লাগে এই প্রসেসিংটা করতে। কিন্তু 1 মাসের ভিতরে আমি কিন্তু আব্বাকে বলি যে আমরা তাকে তালাক দিয়ে দিব, কিন্তু আব্বা দিস না, হ্যাঁ না, কোনো কিছুই বলে না। কোনো কিছু না বলার পরে আমি তাকে তালাক দিয়ে দিই। তালাক দেওয়ার পরে সে আর আমাদের বাসা আসে না। এখন আমাদের বাসা আসে না, তো এখন আমার আব্বা কী করে আমার আম্মার উপরে অমানসিক অত্যাচার শুরু করে, একেবারে আগের মতো। আগে যেভাবে আমার মাকে মারতো আমার মাকে এভাবে মারে, এত মারা মারে আমি আসলে ভুলে বুঝাতে পারবো না। আমার সৎ 2টা বোন আছে, আমার সৎ বোনগুলো প্রচুর কান্না করে, কিন্তু কিছুই করার নাই। আব্বা মারতে এমন পরিমাণ মারে আমি আসলে ভুলে বুঝাইতে পারবো না। একদিন আমার মাকে মারতে অজ্ঞান করে ফেলে। তখন আমি কী করি, আমাদের দারোয়ানকে দিয়ে আমি পুলিশের কাছে ফোন করাই। রাতের বেলা আমি পুলিশ নিয়ে আসি, পুলিশের কাছে আমি অত্যন্ত সব কিছু বিবরণ দিই যে আমার মায়ের সাথে এইগুলো হইতেছে, আমার আব্বা আমার মায়ের সাথে এগুলো করে। তখন পুলিশ বলতেছে যে ঠিক আছে আমরা পুলিশ এটা নোটিশ করে যায়, এবং এর পরের দিন কী করে আমার আব্বাকে বাসা থেকে ধরে নিয়ে নারী নির্যাতনের একটা মামলা করে দিয়ে আমি আমার আব্বার নামে। তখন আমার আব্বাকে নিয়ে যায় থানাতে। থানাতে আমার আব্বাকে 2-3 দিন রেখে আব্বাকে কোর্টে চালান করা হয়।
প্রায় 2 মাসের মতো আব্বা জেল খাটে। 2 মাসের মতো আব্বা জেল খাটে। সেখানে আমার আম্মাও কিন্তু আমার পক্ষে সাক্ষী দিয়েছিল। 2 মাসের পরে জেল খেটে যখন আব্বা বের হয়ে আসে, আব্বা বের হয়ে আসার পর আব্বা কোনো কিছু না বলে আব্বা কোর্ট থেকে সরাসরি আমার এই বয়স্ক বৃদ্ধ, একেবারে বৃদ্ধ মাকে আব্বা তালাক দিয়ে দেয়। তালাকের কাগজটা নিয়ে আব্বা আসার পর আমার আম্মার হাতে পেপারটা দেয়, দিয়া বলতেছে যে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতো বউ আমার দরকার নাই। আমাকে আর আমার মাকে আমাদের বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি আমার মাকে নিয়ে আমি সেই জায়গায় চলে যাই, যে জায়গায় হচ্ছে আমি আগে গিয়ে থাকতাম। ওখানে গিয়ে থাকতেছি। তো অনেক দিন থাকার পরে আসলে আমার আম্মার কাছেও তেমন টাকা পয়সা নাই। আমরা প্রায় 2 মাসের মতো ছিলাম। তো ওভাবে আর চলাফেরা করা সম্ভব হচ্ছে না, কোনোভাবেই চলাফেরা করতে পারতেছি না। অ্যান্ড 2 মাস পরে যে নিউজটা আমি শুনতে পাইছি, আমার কাছে মনে হচ্ছে যে আমি বলে বুঝাইতে পারবো না যে আমি যেটা শুনতে পাইলাম যে 2 মাস পারে, 2 মাস মেবি 2 মাসও হয় নাই, 1 মাস সামথিং এরকম একটা সময়ে যে কোনো একটা লোকের মারফত, আমার আসলে কার কাছেই শুনেছি এটা আমার খেয়াল নাই, কোনো একটা মারফত আমি শুনতে পাইছি আমার যে তালাক, আমি যে আমার বউকে তালাক দিয়েছিলাম, আমার সে তালাক দেওয়া বউকে আমার আব্বা আবার বিয়ে করে। ঘটনাটা শোনার পর আমার কাছে বিশ্বাস হচ্ছিল না যে এইটাও কি সম্ভব। আমি তখন কি করি, ইচ্ছে করে আমাদের বাসায় যাই। বাসায় যাওয়ার পর যিনি দারোয়ান ছিল কুদ্দুস কাকা, ওনাকে আমি কাকা বলে ডাকতাম। তো কুদ্দুস কাকাকে আমি জিজ্ঞেস করি, কাকা এই ঘটনা শুনলাম, এটা কি সত্যি? তখন উনি কিছু বলেন, উনি মুসকে মুসকে হাসে। আমি বলি আপনি হাসতেছেন কেন? পরে বলতেছে আপনি যা শুনেছেন সবই সত্যি। তাই আমি বলতেছি কাকা কেন এখানে চাকরি করেন, চাকরি এখানে কেন করেন? আপনার কি মনে হয় না যে আপনি এখানে যেই লোকের কাছ থেকে টাকা নিচ্ছেন, তার কাছ থেকে টাকা নিয়ে যদি আপনি খাবার খান, এগুলো আপনার পেটে বিষ হয়ে যায়? তখন কাকা আমার দিকে তাকায় থাকে, বলতেছে বাপরে পেটের দায়ে চাকরি করতেছি, আমার 2টা মেয়ে একটা ছেলে, ওগুলোর পড়াশোনা করাইতেছি, কি করব বল, আসলে কিছু তো করার নাই, নিরুপায় হয়ে চাকরি করতেছি। তবে আমারও ব্যাপারটা খুবই খারাপ লাগতেছে। তখন আমি আমার সমুদ্রের কাছে যাই, আমার সমুদ্রের কাছে গিয়ে আমার সমুদ্রের বাসায় যাই, গিয়া ওমা বাসায় যাওয়ার পর ওরা আমারে ওদের দোকানে কাজ করা অবস্থায় যে ধরনের ব্যবহার করতো, সেম ব্যবহার আমার সাথে করতেছে। মানে আমার সাথে এত মিসবিহেভ করতেছে, আমি বলে বুঝে কোনো কথাই শোনে না। বাসায় গেছি, এই তুই এখানে কেন আসছিস, বের হ বের হ বের হ, এখান থেকে বের হ, মানে কুকুরের মতো দূর দূর করে আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি আসার পরে আমি তখন আর আমার মাকে নিয়ে ঢাকাতে আসে মতো ভালো রাস্তাঘাট অতটা ভালো চিনিও না, তো আমি দেখলাম যে আমার দিনের পর দিন আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো একদিন মা কান্নাকাটি করতে করতে আমাকে বলতেছে যে মামুন একটা কাজ করবি? আমি বলি হ্যাঁ বলো না, কী করতে হবে? মা আমাকে বলতেছে যে তুই আমাকে একটু তোর বাবার কবরের কাছে নিয়ে যাবি। সেদিন সন্ধ্যাবেলায় আমি আর মা হচ্ছে চিটং বালুচরের উদ্দেশ্যে রওনা দিই। সন্ধ্যাবেলায় আমরা রওনা দিই। পরের দিন সকালবেলা আমরা আমাদের গ্রামে যাই। গ্রামের বাড়িতে আমার আম্মা আমার আব্বার কবরে জড়ায় ধরে ইচ্ছা মতো কান্নাকাটি করে, আমার আব্বার কাছে ইচ্ছা মতো কান্নাকাটি করে আমার আম্মা ওই মাটির ঘরটাকে এখন সুন্দর সুন্দর করে সাজাচ্ছে। আমার মা আমার মামাদেরকে অনেক কল দিয়েছে, আমরা যখন ঢাকাতে ছিলাম অনেক কল দিয়েছে, ভাই আমি বিপদে আছি, আমার কিছু টাকা পয়সা দিয়ে কিছু সহযোগিতা কর। কিন্তু আমার মামারা আমার মাকে বিন্দু পরিমাণ হেল্প করে নাই। একটা বার আমার মাকে দেখতেও আসে না যে আমার মা কোথায় আছে, কেমন আছে। ফোন দিলেই বলে যে আপনার ভাবি জ্বালায়, আপনার ভাবি ডিস্টার্ব করে, আপা একটু সহ্য করেন, সব কিছু ঠিক হয়ে যাবে, এই করবো সেই করবো। কিন্তু আসলে সবই মিথ্যে। তারা আমার মাকে শুধু মিথ্যে আশ্বাস দিয়েছে, একটা টাকা আমার মাকে তারা দেয় নাই। আপন ভাই আমার আব্বা ভ্যান গাড়ি চালাইতো, আর আমি এখন একটু উন্নতি হয়েছে, আমি এখন সিএনজি চালাই, কিন্তু আমার মায়ের কোনো উন্নতি হয় নাই। যে ঘরে আমার মা, যে মাটির ভিটায় আমার মা আমার আব্বাকে রেখে গেছিল, আজ সেই মাটির ভিটায় একটা টিনের ঘর বানিয়ে আমি আর আমার মা কোনো মতে বেঁচে আছি। আমি শেষে একটা বিয়ে করেছি, আমার বউ আছে, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, তাদের সাথে আমার মা আমাদের সাথে আছে। আপন ভাই আমি শুনেছিলাম যে আল্লাহ নাকি বিচার করে। আমি আমার মাকে বলি না যে আমার মা আমাকে জন্ম দিয়েছে, আমার জন্য মা অনেক কিছু করেছে, তবে আমার মা এখনও কথায় কথায় বলে সেদিন অসুস্থ তোর বাবাকে খাটের উপর শুয়ে চলে যাওয়াটা আমি ঠিক করি নাই, আমি কাজটা ঠিক করি নাই। আমার মা এখনও চোখের পানিতে বুক বাসায়। আমি আপনাকে যখন এই কথাগুলো লিখছিলাম তখন আমার মা আমার পাশে বসে আছে। আমি মাকে বলতেছি, মা একটা রেডিও আর যে আছে নাম হচ্ছে আপন ভাই, আমি আপন ভাইয়ের কাছে তোমার জীবনের গল্পটা বলবো। মা আমাকে বলতে বলেছে ভাই, এটা আমার মায়ের আর আমার ফোন নাম্বার, যদি পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার জন্য শুভকামনা আপন ভাইয়া।
আমি কল দিয়েছিলাম। আসলে আমি এখন যে রেকর্ড করতেছি এখন অনেক রাত, আমাদের বাংলাদেশের সময় রাত প্রায় 2টার মতো বাজে এই সময়। সো আমি হচ্ছে ওনার সাথে কথা বলেছিলাম যখন ওনার মা আসলে অতটা ভালো করে কথা বলতে পারে না, মামুনের মা। উনি খুব কষ্ট করে, মানে ওনার কথা আসলে স্পষ্ট বুঝাও যায় না, খুবই একেবারে মানে বলা চলে যে ওনার কোনোভাবে ওনার কথা আমি বুঝতে পারি না। আর কথাগুলোর মাঝে অনেক কেমন জানি জড়ায়িত ভাব আছে, কথা ক্লিয়ার বোঝা যায় না। তো যাই হোক, আমি মামুন ভাইকে বলেছিলাম যে ভাই, আর ওনাদের যে গ্রামে থাকে ওখানে আসলে নেটওয়ার্কের যে এমন অবস্থা, আমি মনে হয় 20 মিনিটের মতো লাইনে থেকে 2 থেকে 1 মিনিট কথা বলতে পারছি। মানে হেলো করতে করতে যান যাওয়ার মতো অবস্থা, কিন্তু খুব ক্লিয়ার কথা ওদের ওখান থেকে বোঝা যায় না। তো যাই হোক ডিয়ার ভিউয়ার্স, জীবনের গল্প প্রচার করার ক্ষেত্রে এই গল্পটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়েছে। আপনি হয়তো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে আপনি নিজেই সেটার ফ্লোটা পেয়ে যাবেন যে আল্লাহ, আমরা সবাই বলি যে আল্লাহ কি দেখে না? অনেকে আমরা বলি যে, দুঃখ করে বলি যে আমার উপরে এত অত্যাচার হচ্ছে, আমার উপরে এত অবিচার হচ্ছে, আল্লাহ কি সেটা দেখে না? আল্লাহ কি সেটার বিচার করে না? আল্লাহ ঠিকই বিচার করে ডিয়ার ভিউয়ার্স। সৃষ্টিকর্তা ঈশ্বর বলেন, ভগবান বলেন, যাই বলেন না কেন, সে কিন্তু ঠিকই বিচার করে। কিন্তু এই বিচারটা আমরা মানুষজন বুঝতে পারি না, আমরা মানুষটা দেখতে পারি না। সেই তার মা, হ্যাঁ, তার মায়ের নাম ছিল নীলুফা বেগম। সেই নীলুফা তার অসুস্থ স্বামীকে খাটের উপর রেখে বাধ্য হোক, সে যদি চাইতো তাকে জোর করে তার মা বিয়ে দিতে পারে না, যেটা মামুন ভাই বলেছে জোর করে নিয়ে গেছে না, জোর করে নিতে পারে না, সম্ভব না। তো জোর করে নিয়ে যাক বা যেভাবে নিয়ে যাক, পরে বিয়ে করছে, সংসার করছে, একটা বার কিন্তু মামুনের খোঁজ খবর উনি নেয় নাই। উনি কিছুটা হলেও সেলফিশ ছিল, স্বার্থপর ছিল। যেই ঘর থেকে গেল এবং বেশ কয়েক বছর আবার সেই ঘরেই ফিরে আসলো। এটাই হচ্ছে সৃষ্টিকর্তার বিচার ডিয়ার ভিউয়ার্স, এটাই হচ্ছে সৃষ্টিকর্তার জ্বলন্ত প্রমাণ। এই মামুন ভাইয়ের বাস্তব জীবনের গল্পে হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ। যাই হোক, যেটা গল্প থেকে শিখেছেন সেটা মনে রাখবেন, আর সেটা মনে রাখলে আপনার সময়টা কাজে লাগবে। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন মাই ডিয়ার লিসেনার। আপনাদের শুভকামনা করি আপনারা অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমি আশা করি না এমন যে গল্পগুলো আমি প্রচার করি, এই গল্পগুলো কারণটা আপনাদের জীবনে ঘটুক, এটা আমি কোনো সময় রেসপেক্ট করি না। আমি এটা চাই না। আমি চাই আপনারা অনেক বেশি ভালো থাকুক। এমন গল্প আপনারা আমার কাছে বলেন, যারা আমার ভিউয়ার্স, যে গল্পগুলো শুনে আমার মুখে হাসি পায়, চোখে জল না আসে। সব অনেক সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই শুভকামনায় আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কারো জীবনের গল্প নিয়ে, আর যে জীবনের গল্পের এই মহা অনুষ্ঠানে আমি আবারও হাজির হয়ে যাব। ধন্যবাদ সবাইকে।